সকলকে হিস্ট্রি বাই আলম স্যার চ্যানেলে স্বাগত। মানুষের সম্মান হয় না, মানুষের কাজের সম্মান হয়। তুমি যে ক্লাসেই থাকো না কেন, তুমি মাধ্যমিক দাও, উচ্চ মাধ্যমিক দাও বা কম্পিটিশন পরীক্ষার জন্য খাটো, তোমাকে তোমার বেস্ট দিতে হবে, তোমাকে কাজ করে যেতে হবে, তোমাকে তোমার পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, তোমার টার্গেটটা ঠিক করতে হবে। তুমি তোমার টার্গেটটা ঠিক করো। তুমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাইছো, নাকি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাইছো, নাকি তুমি কলেজে ভালো রেজাল্ট করতে চাইছো, নাকি তুমি কম্পিটিশনের জন্য খাটছো? তোমার নিজের টার্গেটটা ঠিক করো। যদি কম্পিটিশনের জন্য খাটো, তোমার চাকরি লাগবে একটা, অতএব তোমাকে সেই একটা চাকরি ছিনিয়ে নিতে হবে। হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, কিন্তু তোমাকে তোমার বেস্ট দিতে হবে, তবেই তুমি চাকরিটা পাবে। আগের ক্লাসে আমরা এখন পর্যন্ত ইতিহাসে যা যা জেনেছি, আমরা জেনেছি ইতিহাস শব্দের উৎপত্তি কিভাবে, ইতিহাস শব্দের অর্থ কি, আমরা জেনেছি ইতিহাসের যুগ বিভাজন, আমরা জেনেছি ভারতবর্ষ, হিন্দুস্তান, ইন্ডিয়া নামকরণ কিভাবে হয়েছে, আমরা জেনেছি ইতিহাসের উপাদান, আমরা জেনেছি বর্তমান ভারতের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা মেহেরগড় সভ্যতার কথা, আমরা জেনেছি সিন্ধু সভ্যতা, আর্য সভ্যতার কথা, তারপরে প্রতিবাদী ধর্ম আন্দোলন, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সম্বন্ধে আমরা জেনেছি। এরপরে আমরা জেনেছি ষোড়শ মহাজন পদের কথা, এবং সেখান থেকে মগধে সাম্রাজ্য স্থাপন। সেখানে আমরা দেখেছি হর্ষঙ্ক বংশের ইতিহাস, আমরা দেখেছি শিশুনাগ বংশের ইতিহাস, আমরা দেখেছি নন্দ বংশের ইতিহাস, এবং তারপরে দেখেছি আমরা মৌর্য সাম্রাজ্য। আজকের ক্লাসে আমরা জানবো শিশুনাগ বংশের ইতিহাস, আমরা জানবো কানহ বংশের ইতিহাস, আমরা জানবো সাতবাহন বংশের ইতিহাস, আমরা জানবো কুষাণ বংশের ইতিহাস, আমরা জানবো গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস, এবং তার পরবর্তী ভারতের আঞ্চলিক শক্তিগুলো সম্বন্ধে, এবং আদি মধ্যযুগ অর্থাৎ মধ্যযুগের আগের ইতিহাস আমরা জানবো। 1206 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানির প্রতিষ্ঠার আগে পর্যন্ত আজকের ক্লাসে আমরা জানবো। এই ক্লাসে এমন ভাবে আলোচনা করা হবে যাতে করে ডিসপ্লেতে পয়েন্টগুলো তোমরা পেয়ে যাও। আমি আলোচনা করব, তার মাঝে মাঝে তোমরা ডিসপ্লে বোর্ডে পয়েন্টগুলো, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পেয়ে নিবে, সেগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশট করেও ম্যাটেরিয়াল পেয়ে যেতে পারো। এই পর্যন্ত আমরা মৌর্য সাম্রাজ্য পর্যন্ত ইতিহাস বুঝেছি। এরপরে আমরা পরের ইতিহাসটা জানবো। আজকে আমরা মৌর্য সাম্রাজ্যের পরবর্তী যে বংশগুলো তাদের ব্যাপারে জানবো। আমরা জানবো শুঙ্গ বংশ, আমরা জানবো কানব বংশ, আমরা জানবো সাতবাহন বংশ, আমরা জানবো কুষাণ বংশ, গুপ্ত সাম্রাজ্য এবং আদি মধ্যযুগ সম্বন্ধে। আমরা জানি যে মৌর্য সাম্রাজ্যের পর মগধের সিংহাসনে যে বংশ প্রতিষ্ঠিত হয় সেটি হচ্ছে শুঙ্গ বংশ। শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথের ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ, পুষ্যমিত্র তিনি 187 খ্রিস্টপূর্বাব্দে মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। তারপরের শাসক ছিলেন অগ্নিমিত্র। এই শুঙ্গ বংশের শেষ শাসক ছিলেন দেবভূতি। আমরা তার মানে বুঝতে পারলাম যে শুঙ্গ বংশের উল্লেখযোগ্য শাসকদের মধ্যে ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ, অগ্নিমিত্র এবং দেবভূতি। এরপরে আছে কানব বংশ। এই কানহ বংশের উল্লেখযোগ্য শাসকগণ হচ্ছেন বাসুদেব, ভূমিপুত্র, নারায়ণ এবং সুশর্মন। শুঙ্গ বংশের শেষ শাসক অর্থাৎ দেবভূতি, এই দেবভূতিকে হত্যা করে তার মন্ত্রী বাসুদেব কানহ তিনি 75 খ্রিস্টপূর্বাব্দে মগধে কানহ বংশের প্রতিষ্ঠা করেন। এরপরে কানহ বংশের সিংহাসনে বসেন ভূমিপুত্র, তারপরে নারায়ণ, এবং এই বংশের অর্থাৎ কানহ বংশের শেষ শাসক ছিলেন সুশর্মন। এরপরের বংশ হচ্ছে সাতবাহন বংশ। মগধের সিংহাসনে বসেন সাতবাহন বংশের শাসকগণ। সাতবাহন বংশের শাসকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সিমুখ, প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, যজ্ঞশ্রী সাতকর্ণী প্রমুখ। এই যে সিমুখ তিনি সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেছিলেন। এবং তারপরে নাইনিকার লেখা নানঘাট লিপি, এই নানঘাট লিপি থেকে আমরা সাতবাহন শাসক প্রথম সাতকর্ণীর রাজত্বের মূল্যবান তথ্য পাই। এই প্রথম সাতকর্ণী দক্ষিণাপথপতি এবং অপ্রতিহত চক্র উপাধি গ্রহণ করেন।
এরপরের এই সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক সিংহাসনে বসেন, তার নাম গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণীর ব্যাপারে মূল্যবান তথ্য দেই নাসিক প্রশস্তি। নাসিক প্রশস্তি থেকে আমরা গৌতমীপুত্র সাতকর্ণী সম্বন্ধে উল্লেখযোগ্য তথ্য পাই। এই সাতবাহন বংশের শেষ শক্তিশালী শাসক ছিলেন যজ্ঞশ্রী সাতকর্ণী। এরপরের ইতিহাসটা হচ্ছে ইন্দো গ্রিক বা ব্যাকট্রিয় রাজাদের, ব্যাকট্রিয় গ্রিক রাজাদের। এই ব্যাকট্রিয় গ্রিক বা ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন মিনান্দার। তার রাজধানী ছিল সাকল বা সিয়ালকোট। এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গাগুলো থেকে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় প্রচুর কোশ্চেন হয়। বৌদ্ধ পণ্ডিত নাগসেন, নাগসেন রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ মিলিন্দ পঞ্চহ। এটি পালি ভাষায় লেখা। এই গ্রন্থ থেকে মিনান্দার বা মিলিন্দ এবং নাগসেনের মধ্যে যে বৌদ্ধ ধর্ম সম্বন্ধে কথোপকথন হয়, সেই কথোপকথনের কথা আমরা জানতে পারি। এর পরের যে বংশ, সাতবাহন বংশের পর আমরা দেখতে পাচ্ছি কুষাণ বংশ। কুষাণ, কুষাণরা ছিল ইউচি জাতির শাখা। ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠা করেছিলেন ভীম কোৎফিসেস। কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন কনিষ্ক। তিনি 78 খ্রিস্টাব্দে শকাব্দের প্রচলন করেন। কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশুয়ার। তার দ্বিতীয় রাজধানী ছিল মথুরা। কুষাণ সম্রাট কনিষ্কের বিভিন্ন জনহিতকর কাজের জন্য তাকে দ্বিতীয় অশোক বলা হয়। এই সময়ের আবির্ভাব ঘটে অশ্বঘোষ। তিনি ছিলেন এই কুষাণ যুগের বিখ্যাত নাট্যকার তথা বৌদ্ধ পণ্ডিত। এই অশ্বঘোষ রচনা করেছিলেন বুদ্ধচরিত, সৌন্দরানন্দ নামক কাব্য, সারিপুত্র প্রকরণ নামক নাটক। এই নাটকগুলো রচনা করেছিলেন অশ্বঘোষ। কনিষ্ক প্রথম জীবনে ছিলেন শৈব, কিন্তু তারপরে পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন। কুষাণ যুগের বিখ্যাত দুজন চিকিৎসক ছিলেন চরক এবং সুশ্রুত। এই চরকের লেখা বিখ্যাত চিকিৎসা সংক্রান্ত গ্রন্থ চরক সংহিতা এবং সুশ্রুতের লেখা বিখ্যাত গ্রন্থ সুশ্রুত সংহিতা। কুষাণ সম্রাট কনিষ্কের পর সিংহাসনে বসেন বাসিষ্ক। তিনি ছিলেন এই কুষাণ বংশের শেষ উল্লেখযোগ্য রাজা। কুষাণ বংশের পর ভারতের তথা প্রাচীন ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য বংশ সাম্রাজ্য যেটি গোটা ভারতে ছড়িয়ে গিয়েছিল, আমরা বলছি গুপ্ত সাম্রাজ্যের কথা। গুপ্ত সাম্রাজ্য, এই গুপ্ত সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয়। এই গুপ্ত বংশের উল্লেখযোগ্য শাসকদের মধ্যে ছিলেন শ্রীগুপ্ত, ঘটোৎকচ গুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত প্রমুখ। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। তবে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বা প্রকৃত স্থাপীয়তা বলা হয় প্রথম চন্দ্রগুপ্তকে। এই প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন 319 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সিংহাসনে আসীন ছিলেন। প্রথম চন্দ্রগুপ্তের পর গুপ্ত সিংহাসনে বসেন সমুদ্রগুপ্ত। সেই সমুদ্রগুপ্ত যাকে লিচ্ছবি দৈহিত্র বলা হয়। সমুদ্রগুপ্ত তার সাম্রাজ্য বিস্তার নীতি নেন এবং তিনি উত্তর ভারতের 9 জন শাসককে পরাজিত করেন, দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করেন। পরবর্তীকালে অবশ্য তিনি তার গ্রহণ, অনুগ্রহ, পরিমোক্ষ নীতির দ্বারা দক্ষিণ ভারতের রাজাদের কর প্রদানের বিনিময়ে তাদের রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এই সাম্রাজ্য বিস্তার নীতির কথা মাথায় রেখে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে নেপোলিয়নের সঙ্গে তুলনা করেছেন এবং তাই দেখা যায় সমুদ্রগুপ্তকে বলা হচ্ছে ভারতের নেপোলিয়ন। সমুদ্রগুপ্ত সাহিত্য অনুরাগী ছিলেন এবং তিনি নিজে বহু কবিতা বা কাব্যগ্রন্থ রচনা করেছেন, তাই তাকে কবিরাজ বলা হয়। সমুদ্রগুপ্তের মুদ্রায় বীণা বাদনরত মূর্তি পাওয়া গেছে। এ থেকে তার সঙ্গীতের প্রতি অনুরাগ প্রকাশ পায়। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন, যিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। এর পরের শাসক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি শকদের পরাজিত করেছিলেন, শকদের বিতাড়িত করেছিলেন, তাই তাকে শকারি বলা হয়। তিনি প্রথম ভারতে রৌপ্য মুদ্রা চালু করেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় কালিদাস, বরাহমিহিরের মতো বিখ্যাত 9 জন পণ্ডিত এবং গুণী ব্যক্তি ছিলেন। তাই এই 9 জন ব্যক্তিকে একসঙ্গে নবরত্ন বলা হতো। এই নবরত্ন কার সভায় ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় ছিলেন।
দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন চীনা পরিব্রাজক ফাহিয়েন, যার প্রকৃত নাম ছিল কুঙ্গু। এই ফাহিয়েন শব্দের অর্থ হচ্ছে বিনয়ের প্রতিমূর্তি। এই ফাহিয়েনের লেখা বিখ্যাত গ্রন্থ ফো কুও কি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর গুপ্ত সিংহাসনে বসেন প্রথম কুমারগুপ্ত, যিনি মহেন্দ্রদিত্য উপাধি নিয়েছিলেন। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় আমরা জানি বিখ্যাত মহাবিহারগুলোর মধ্যে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ছিল। এরপরের শাসক ছিলেন স্কন্দগুপ্ত, যিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। সেই হুন আক্রমণ থেকে তার সাম্রাজ্যকে রক্ষা করার জন্য তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। স্কন্দগুপ্ত সম্বন্ধে জানতে হলে আমাদের ভিতারি লেখ খুব মূল্যবান তথ্য দেয়। এই ভিতারি লেখ থেকে স্কন্দগুপ্তের রাজত্বকাল সম্বন্ধে জানা যায়। গুপ্ত যুগের দেশ এবং ভুক্তি, দেশ এবং ভুক্তি বলতে প্রদেশকে বোঝানো হয়েছে। গুপ্ত সম্রাটরা ব্রাহ্মণ, পুরোহিত তথা মন্দিরকে প্রচুর নিষ্কর গ্রাম জমি দান করতেন। তাদের এই যে দান করা, এটা অগ্রহার ব্যবস্থা নামে পরিচিত ছিল। গুপ্ত যুগে রাজার আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব, যাকে ভাগ বলা হতো। গুপ্ত যুগে বাধ্যতামূলক বেগার শ্রম দিতে হতো, বেগার শ্রম, যাকে বৃষ্টি বলা হতো। গুপ্ত যুগের রাজনৈতিক ঐক্য, আর্থিক সমৃদ্ধি, সাহিত্য, ভাষা প্রভৃতিতে অভাবনীয় উন্নতি, বিজ্ঞানের অগ্রগতি, শিল্প সাহিত্যের প্রচার প্রভৃতি কারণে বিভিন্ন ঐতিহাসিকগণ গুপ্ত সাম্রাজ্যকে সুবর্ণ যুগ বলে অভিহিত করেছেন। গুপ্ত যুগে বেশ কিছু পণ্ডিত ব্যক্তি ছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য কালিদাস। সেই কালিদাস যিনি বিখ্যাত নাটক রচনা করেছিলেন মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম। এছাড়া ছিল ঋতুসংহার, রঘুবংশম, মেঘদূত, কুমার সম্ভব প্রভৃতি কাব্য। গুপ্ত যুগের বিখ্যাত পণ্ডিত ছিলেন আর্যভট্ট। এই আর্যভট্ট যিনি আর্যভট্টীয় এবং সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থ রচনা করেছিলেন। গুপ্ত যুগে আরেকজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি ছিলেন, তার নাম বরাহমিহির, যিনি বৃহৎ সংহিতা পঞ্চসিদ্ধান্তিকা রচনা করেছিলেন। বিজ্ঞানের উন্নতির ক্ষেত্রে এই গ্রন্থগুলোর, সূর্য সিদ্ধান্তিকা বা পঞ্চসিদ্ধান্তিকা বা আর্যভট্টীয়, এই গ্রন্থগুলোর গুরুত্ব অপরিসীম। এর পরের যে গুপ্ত সাম্রাজ্যের পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে আদি মধ্যযুগ। আদি মধ্যযুগ অর্থাৎ মধ্যযুগের আগের সময়টাকে বোঝানো হয়েছে। এই সময়ের কিছু আঞ্চলিক শক্তির কথা আমাদের জানতে হবে। 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন, তিনি থানেশ্বরের সিংহাসনে বসেছিলেন। হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দকে তার সিংহাসন আরোহণ কালকে স্মরণীয় করে রাখার জন্য হর্ষ সম্বত বা হর্ষাব্দ এর প্রচলন করেন। চালুক্য রাজাদের শিলালিপিতে হর্ষবর্ধনকে সকল উত্তরাপথনাথ অভিধায় ভূষিত করা হয়েছে। হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েনসাং ভারতে এসেছিলেন। তিনি ভারতে 16 বছর ছিলেন এবং তার এই যে ভারত বিষয়ে বিবরণ, ভারতে থাকার যে অভিজ্ঞতা, তিনি তার বিখ্যাত গ্রন্থ সি ইউ কি, সেই সি ইউ কি গ্রন্থে লিখে দিয়ে গেছেন। হর্ষবর্ধন তিনি শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। হর্ষবর্ধনের সাহিত্যের প্রতি ভালোবাসা ছিল। তিনি নিজেও বেশ কিছু কাব্যগ্রন্থ, নাটক রচনা করেছেন। তার বিখ্যাত 3টি নাটক রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ, এই 3টি নাটক রচনা করেন হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সময়কালে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট, যিনি হর্ষচরিত রচনা করেন। এরপরে বলতে হয় আমাদের বাংলার কথা। বাংলার প্রথম সার্বভৌম শাসক ছিলেন শশাঙ্ক, যিনি 590 বা 600 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং 637 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে ছিলেন। তার রাজধানী ছিল, শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ বা কানসোনা, বর্তমান মালদহের গৌড়। এই গৌড়কে কেন্দ্র করে তিনি তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। বাংলায় অরাজকতা বা মাৎস্যনেই, মাৎস্যনেই মানে কি? মাৎস্যনেই মানে হচ্ছে যেখানে দুর্বলের উপরে সবলের অত্যাচার। এই যে মাৎস্যনেই, তার অবসান ঘটেছিল পাল বংশের প্রতিষ্ঠার মাধ্যমে। 750 খ্রিস্টাব্দে গোপাল পাল বংশের প্রতিষ্ঠা করেছিলেন। এই পাল বংশের শাসকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গোপাল, ধর্মপাল, দেবপাল প্রমুখ। পাল রাজা ধর্মপাল, পাল রাজা ধর্মপাল, যাকে উত্তরাপথ স্বামী বলা হয়, তিনি বিক্রমশীল উপাধি নিয়েছিলেন। তিনি বিক্রমশিলা বিহার,
অদন্তপুরী বিহার, সোমপুরী বিহার প্রভৃতি নির্মাণ করেছিলেন। পাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন দেবপাল, যার সময়কাল 810 থেকে 847 মধ্যে। এই সময়কালে, দেবপালের সময়কালে পাল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে উন্নীত হয়। এর পরবর্তী শাসক ছিলেন প্রথম মহিপাল, যাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। পাল রাজা দ্বিতীয় মহিপালের সময় দিব্য বা দিব্যকের নেতৃত্বে কৈবর্ত বিদ্রোহ ঘটে। কৈবর্ত বিদ্রোহ, এটির উপরেও বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় প্রশ্ন থাকে। রামচরিত, যেটি রচনা করেন সন্ধ্যাকর নন্দী, এই রামচরিত থেকে পাল রাজা রামপালের সম্বন্ধে জানা যায়, রামপালের কীর্তি কাহিনী জানা যায়। পাল যুগের একজন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর। এই অতীশ দীপঙ্কর, যার বাল্য নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ, তিনি বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন। পাল যুগের দুজন বিখ্যাত ভাস্কর ছিলেন ধীমান এবং বিতপাল। ধীমান এবং বিতপাল। এরপরে জানতে হয় ত্রিশক্তি সংগ্রাম বা ত্রিমুখী সংগ্রামের কথা। প্রাচীন ভারতের ইতিহাসে কনৌজ একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। এই কনৌজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সংগ্রাম চলেছিল। পূর্ব ভারতের পাল রাজা, পশ্চিম ভারতের প্রতিহার বংশ এবং রাষ্ট্রকূট, দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশের মধ্যে এই কনৌজ দখলকে কেন্দ্র করে সংগ্রাম চলে। এই সংগ্রাম ত্রিশক্তি সংগ্রাম বা ত্রিমুখী সংগ্রাম নামে পরিচিত। বাংলায় পাল বংশের পর আছে সেন বংশ। এই সেন বংশের শাসকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সামন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন প্রমুখ। বাংলায় সেন বংশের প্রতিষ্ঠা করেছিলেন সামন্ত সেন। সেন বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন বিজয় সেন। তারপরে আমরা জানি বল্লাল সেনের কথা। এই বল্লাল সেন, যিনি দান সাগর এবং অদ্ভুত সাগর নামে গ্রন্থ রচনা করেন। বল্লাল সেন কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিলেন। বল্লাল সেনের পর সিংহাসনে বসেন লক্ষণ সেন। লক্ষণ সেন, যিনি গৌড়েশ্বর উপাধি নিয়েছিলেন। এই লক্ষণ সেনের রাজধানী ছিল লক্ষণাবতী। লক্ষণ সেনের সময়কালেই দেখা যায় মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনি বাংলা আক্রমণ করেন। 1203 খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ করেছিলেন। এই সময় দেখা যায় জয়দেব, তিনি গীত গোবিন্দ নামে বিখ্যাত কাব্য রচনা করেন। ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ বলতে হয় রাজতরঙ্গিনীকে, যেটি রচনা করেছিলেন কলহন। তার রচনার সময়কাল ছিল 1149 থেকে 1150 খ্রিস্টাব্দের মধ্যে। এই কলহনের রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। তবে এতক্ষণ আমরা জানলাম শুঙ্গ বংশের কথা, কানহ বংশের কথা, সাতবাহন বংশের কথা, কুষাণ বংশের কথা, গুপ্ত সাম্রাজ্যের কথা এবং আদি মধ্যযুগ তথা হর্ষবর্ধনের কথা জানলাম। আমরা বাংলার মাৎস্য ন্যায়ের কথা জানলাম। আমরা জানলাম পাল বংশের কথা, সেন বংশের কথা। এরপরে ভারতে শুরু হয় মধ্যযুগ। এইভাবে ক্লাসের মাধ্যমে তোমাদের বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য জরুরি ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।